হ্যালো স্টুডেন্ট, আই এম গোবিন্দ। ওয়েলকাম টু জিএস একাডেমি। স্টুডেন্ট, আমাদের অ্যারিথমেটিক ম্যাথ ফ্রম জিরো টু হিরো এই বইয়ের আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করছি। তো একটু লম্বা ভিডিও হবে, কেননা এই কম্পাউন্ড ইন্টারেস্ট আমি মাত্র দুটো ক্লাসেই কিন্তু ফুল কমপ্লিট করাবো। আর সত্যি কথা বলতে তোমার এই কম্পাউন্ড ইন্টারেস্ট ভিডিওটা পুরোপুরি দেখার পর একটা মজা চলে আসবে, যেখানে তুমি যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক কত স্পিডে করতে পারবে এই ভিডিওটা কিন্তু দেখার পরেই সেটা কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে? তো আজকে প্রথম ক্লাস, আর এরপরে আরও একটি ক্লাসের পর তোমার পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটাকে কোন কনসেপ্টে শিখব, রসগোল্লা আর কালাকাদ কনসেপ্ট, যেটা হলো আমার একটা বিখ্যাত কনসেপ্ট। এই কনসেপ্টে তুমি যদি শেখো, সমস্ত অঙ্ক তোমার কাছে একদম জল ভাত মনে হবে। তো কেউ ভিডিওটা সম্পূর্ণ না দেখে কিন্তু ছাড়বে না। চলো শুরু করা যাক প্রথম অঙ্ক। আগে আমরা কনসেপ্টটা সম্পূর্ণটা দেখে নেব, এই চ্যাপ্টারে কি কি কনসেপ্ট তোমার লাগবে। ঠিক আছে? দেখো, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটাই আমরা সুদ কিন্তু দু প্রকার জানি, একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, সরল সুদ মানে কি? শুধুমাত্র মূলধনের উপর, মূলধনের উপর যেটা তুমি রাখছো, মূলধনের উপর হলো যে সুদ পাওয়া যায় সেটাকে কিন্তু সরল সুদ বলে। আর চক্রবৃদ্ধি সুদ যেটা সেইটা কিন্তু শুধু মূলধন নয়, মূলধনের পাশাপাশি সুদের সুদও হয়। হ্যাঁ, তাহলে মূলধন তো অবশ্যই, মূলধনের পাশাপাশি কি বলছে, সুদেরও সুদ, সুদের সুদ। তাহলে সব মিলিয়ে কিন্তু চক্রবৃদ্ধি সুদ আমরা বলতে পারি। যেমন একটা ছোট্ট উদাহরণ যদি আমি নিয়ে থাকি, মনে করো 1000 টাকা আমি ব্যাংকে রেখেছি। কত পার্সেন্ট হারে? 10% হারে। আচ্ছা, 10% মানে তোমরা সকলেই জানো, পার্সেন্ট ভাঙা মানে 100 দিয়ে ভাগ। 10% মানে 10/100। তাহলে একটা শূন্য যদি কেটে যায়, আমি 10%কে কি লিখতে পারি? 1/10 লিখতে পারি। তাহলে 1000 টাকার উপর 1/10 হারে প্রথম বছরে যে সুদটা তুমি পাবে, তাহলে সেটাকে পেতে গেলে কি হাজারের সাথে এই 1/10 দিয়ে গুণ করতে হবে, আর করলে পরে একটা শূন্য কেটে যাবে, ফলে কত পড়ে থাকবে? 100। এটা হলো প্রথম বছরের সুদ। আচ্ছা, দ্বিতীয় বছরে যদি তুমি যেতে চাও, তাহলে দ্বিতীয় বছরে বলবে আবারও ওই 1000 টাকার উপরে আমি 1/10 হারে সুদ পাবো, আবার একটা শূন্য কেটে গেল এবং তুমি 100 টাকা পেলে। তাহলে প্রথম বছরে তুমি মূলধনের উপরে ডাইরেক্ট একটা সুদ 100 পেয়েছিলে, দ্বিতীয় বছরে তুমি আবারও 100 পেলে, কার উপরে? মূলধনের উপর। কিন্তু প্রথম বছরে যে টাকাটা তোমার ব্যাংকের খাতায় অ্যাড হয়েছিল, মানে এই 100 টাকাটা, এর উপরে তুমি সুদের সুদ পাবে না? একটা সুদের সুদ, এটা তো মানে কি 100 টাকার সুদ, এটা ব্যাংকের খাতায় অ্যাড হয়ে গেছিল বলে এর উপরে তুমি একটা সুদ পাবে। কত হারে সুদ পাবে? সেই একই হারে, মানে 1/10। তাহলে শূন্য শূন্য যদি একটা কাটে, তুমি কি পাবে? একটা শূন্য কেটে গেলে 100 থেকে 10 টাকা পাবে, তাই না? তাহলে আমি বলতে পারি যে এইখানে এই 100 যেটা, এটাকে সরল সুদ, আর 100 সাথে এই পুরোপুরি 10 যেটা, এটা সবকটা মিলিয়ে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বলতে পারি। ঠিক আছে? তাহলে আমি যদি এইখানটায় 2 বছরের জন্য যদি আমি কনসিডার করি, তাহলে 2 বছরের সরল সুদ আমি কি বলবো? এসআই, সিম্পল ইন্টারেস্ট। আমি বলবো যে 100 200। কিন্তু 2 বছরের যদি বলি চক্রবৃদ্ধি সুদ, সিআই কত? তুমি বলবে যে দাদা 210। ঠিক আছে? তাহলে এই যে কনসেপ্ট যেটা আমার এখানে এলো, 2 বছরের জন্য দুটো রসগোল্লা আর একটা কি কালাকাঁদ। এই বলছিলাম তোমাদের রসগোল্লা কালাকাঁদ কনসেপ্ট শেখাবো। এটা হলো
সেই কনসেপ্ট। 2 বছরে 2টো রসগোল্লা আর একটা কালাকাঁদ। তার মানে যেখানে রসগোল্লাগুলো হলো সরল সুদ, রসগোল্লাগুলো সরল সুদ, আর সবাই মিলিত হবে কি চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে। একইভাবে যদি আমি 3 বছরের কথা আলোচনা করি, তাহলে একবারেই 3 বছরেরটা আমি আলোচনা করে দিই এখানেই। 3 বছরের জন্য আমি বলবো 3 বছরে 3টে রসগোল্লা পাবো, যেটা মানে সরল সুদ। আর প্রথম রসগোল্লার উপরে 2 নম্বর বছরে আমি একটা কালাকাঁদ পাবো, 2 নম্বর বছরে সুদের সুদ। আচ্ছা, 3 নাম্বার বছরেও তো এর একটা সুদ পাবো, তাহলে আরও একটা কালাকাঁদ হলো। আচ্ছা, যে টাকাটা তোমার, যে সুদটা তোমার 2 নাম্বার বছরে অ্যাড হয়েছিল, তার উপরেও তো তুমি 3 নাম্বার বছরে একটা সুদ পাবে, তাহলে আরও একটা কালাকাঁদ পেলে। আর এই কালাকাঁদটা দেখো, তুমি কিন্তু 2 নম্বর বছরে তোমার ব্যাংকের খাতায় অ্যাড করেছিলে, তাহলে এর উপরে তুমি 3 নম্বর বছরে আরও একটা সুদ পাবে, যেটাকে আমি বলছি ল্যাংচা। তাহলে তুমি 3 বছরে টোটাল কি কি পেলে? 3 বছরে তুমি বলবে যে দাদা আমি 3 বছরে 3টে রসগোল্লা, 3টে কালাকাঁদ আর একটা ল্যাংচা পেলাম, মানে 3:3:1 অনুপাতে পেলাম। যার মধ্যে প্রথম 3 হলো সরল সুদ, আর সবকটা মিলে কি চক্রবৃদ্ধি সুদ। এই হলো আমার কনসেপ্ট। এটা হলো 3 বছরের কনসেপ্ট। তাহলে 2 বছরের কনসেপ্ট হলো 2:1। 2 বছরের ক্ষেত্রে অনুপাতটা কত? 2:1। আর 3 বছরে 3:3:1। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদে, সরল সুদের ক্ষেত্রে তোমরা তো একটা সুদের ফর্মুলা পড়েছো, সরল সুদ। কি ফর্মুলা পড়েছো সরল সুদের? যে PRT, P/100। P হলো মূলধন, আর হলো রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, আর টি হলো টাইম, বছরে। এটা করলে সরল সুদ হয়। কিন্তু চক্রবৃদ্ধি সুদের কি কোনো ফর্মুলা করেছো? তুমি বলবে না, চক্রবৃদ্ধি সুদের তো কোনো ফর্মুলা করা হয়নি। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তোমরা সমূল চক্রবৃদ্ধি বলে একটা ফর্মুলা পড়েছো। সমূল চক্রবৃদ্ধি মানে, সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ কি আমি একটু লিখে দিচ্ছি। সমূল চক্রবৃদ্ধি কথার অর্থ হলো পি প্লাস মূলধন প্লাস চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, মানে মূলধন যা রেখেছো তার সাথে চক্রবৃদ্ধি সুদ যা হয়েছে সেটা মিলিতভাবে। আর এটাকেই পুরোপুরি এইটুকু টার্মকে বলা হয় অ্যামাউন্ট। কি বলে? অ্যামাউন্ট বা সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, তাহলে এর ফর্মুলা তোমরা কি করেছো? তুমি বলবে যে দাদা এর ফর্মুলা আমি করেছি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n করেছি, যেখানে P হলো কি মূলধন, R হলো সুদের হার, যেটা বার্ষিকভাবে ক্যালকুলেট করা হয়, সুদের হার ইয়ারলি পার অ্যানাম, মানে প্রতি বছরে। আর n হলো বছর সংখ্যা বা সময় যেটা। হ্যাঁ, তাহলে তুমি বলবে দাদা এই অঙ্কের ক্ষেত্রে মানে বছর সংখ্যা যেটা সেটা পাওয়ারে যায়। এই হলো কিন্তু আমার চক্রবৃদ্ধির কনসেপ্ট। আর সমূল চক্রবৃদ্ধি বুঝে গেছো তাহলে কি? তাহলে এইটুকু ধারণাতেই মোটামুটি আমার চ্যাপ্টার পুরোপুরি কভার হয়ে যাবে। এবং তুমি পুরো ভিডিওটা দেখবে কিন্তু শেষ পর্যন্ত, না হলে পরবর্তীকালে যদি দ্বিতীয় ভিডিও দেখো তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না আমি যেভাবে করব। আর অঙ্ক যেভাবে করা হবে সেটা একটু ডিফারেন্ট ওয়েতে, যাতে কিনা পরীক্ষার হলে তুমি খুব চটজলদি উত্তর করতে পারো। কেননা তোমার যে মানে চাকরির পরীক্ষা পাওয়া মানে কি? চাকরির পরীক্ষা পাওয়া মানে হলো সবথেকে কম সময়ের মধ্যে অ্যান্সারটা টিক মেরে আসা। কেউ কিন্তু দেখতে যাবে না যে তুমি কত বড় করে অঙ্কটাকে সলভ করেছো, তাই না? সেটা দেখতে যাবে না। আচ্ছা, তাহলে চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। কি বলছে? 2 বছরের জন্য একটি টাকার উপর চক্রবৃদ্ধি সুদ, যেখানে বলেই দিয়েছে সুদটা কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি, 967.5 টাকা। সুদের হার বার্ষিক 15% হলে সেই টাকার পরিমাণ
15% যদি হয়, তার মানে 15% মানে কি, রেট অফ ইন্টারেস্ট। আর পার্সেন্ট কত, 15 বলে দিয়েছে। আর চক্রবৃদ্ধি সুদ যেটা, সেটা বলে দিয়েছে সিআই, চক্রবৃদ্ধি সুদ 967.5। তাহলে আমার মূলধন বা টাকার পরিমাণ বের করতে হবে। তাহলে তুমি বলবে যে দাদা 15% মানে কি, 15% মানে কি? তুমি বলে 15% মানে 15/100, মানে 3×5 = 15, 5×20 = 100। 15% মানে হলো 3/20। তাহলে 2 বছরের ক্ষেত্রে, 2 বছরের ক্ষেত্রে তুমি যদি একটা মূলধন রাখতে, তাহলে তুমি 2 বছরে কেমন সুদ পেতে? 2টো রসগোল্লা আর 1টি কালাকাঁদ, এটাই তো পেতে না? তাহলে আমি যদি বলি, এবং সবসময় সুদের হার 3/20, 3/20 মানে বোঝায় কি, একটুখানি বুঝে নাও। কোনো একটা পার্সেন্টকে ভাঙলে যেটা বার হয়, এখান থেকে কি বোঝা যায়? মানে তুমি যদি 20 টাকা রাখো, তোমার 3 টাকা সুদ, এই হলো কথা। 20 টাকা রাখলে 3 টাকা সুদ। তাহলে তুমি যদি এই একদম শেষের দিক থেকে শুরু করবে, 3 টাকা সুদ পাবে যদি তুমি এখানে 20 রাখতে। বোঝা গেছে কথাটা আমার? 3 টাকা যদি সুদ পেতে, যদি তুমি এখানে 20 টাকা রাখতে, এইভাবে বলতে পারো। ঠিক আছে? তাহলে বা তুমি আরও একভাবে করতে পারতে, যে 20 স্কোয়ারটাকে মূলধন ধরে নিতে পারতে, তাতেও হতো তোমার অঙ্ক। তাহলে আমরা এইভাবে যতক্ষণ করছি, এইটা এইভাবে করেই নিই। তাহলে এখানে মোট 20 আর একটা পেয়ে গেলাম। তাহলে 20, 20, 40 আর 3 কত হয়? 43। যেহেতু সব রসগোল্লার দাম কি সেম, তাহলে 43-এর ভ্যালু আমি কি বলতে পারি? 967.5। তাহলে 1 ইউনিট কত? তুমি বলো 1 ইউনিটের ভ্যালু 43 দিয়ে ভাগ করলে 43 দুগুণি কত হবে? 86। 2 বাদ যাবে, তাহলে 86 যদি হয়, তাহলে পড়ে থাকছে 107। তাহলে আবার 43 দুগুণি কত? 86। তাহলে 107 থেকে তুমি যদি 86 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 1, আর এখানে হলো 2। তারপরে পয়েন্ট যদি নামায় 0.5, তাহলে এইটাকে যদি আমি এখন ভাগ করি, তাহলে 0.5 বাদ দাও তো, দেখো কি হয়? 5, 3, 5, 15, 4, 5, 20 আর 1, 21, 22.5 দাঁড়াচ্ছে 1 ইউনিটের ভ্যালু। আর আমাকে বের করতে হবে কিন্তু মূলধন। আমাকে কি বের করতে হবে? মূলধন। তাহলে তুমি বলবে যে এইখানটায় অ্যাকচুয়ালি কত গুণ হয়ে এইটা এসেছিল? তুমি বলবে যে দাদা এখানে অ্যাকচুয়ালি গুণ হয়েছিল 3/20, যেটা সুদের হার অ্যাকচুয়ালি, তাই না? তাহলে বলো 20, 20 কেটে গিয়েই তো 3টা পেয়েছিলে না? 20, 20 কেটে গিয়েই তো এই 3টা পেয়েছিলে। তাহলে তুমি বলবে দাদা এটা যদি 3/20 গুণ হয়, তাহলে এখানেও তো 3/20 গুণ হয়েছিল না? 3/20 গুণ হয়েছিল। তাহলে আমার এখন টার্গেট কিন্তু এই মূলধনটা বের করা। তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার কিন্তু 22.5 বেরিয়েছে। যদি তুমি এই রসগোল্লার ভ্যালুটা বের করতে চাও, তাহলে কত ইউনিট বের করবে? 20 ইউনিট। তাহলে 20 ইউনিট ইজ ইকুয়াল টু, আমি বলবো যে পয়েন্টের জন্য শূন্যটা, এই শূন্যটা কেটে গেল, তাই তো? তাহলে 2 দিয়ে গুণ করে দাও ডাইরেক্ট। 5 দুগুণি 10 আর 22 দুগুণি 44 আর 1 45। আর পয়েন্টের জন্য কিন্তু এই শূন্যটা কেটে গেছে, ঠিক আছে? শুধু জাস্ট 2 দিয়ে গুণ হয়েছে, তাহলে 450। তাহলে এইবার যদি আমি লিখি, এই যে পি, ভালো করে বুঝবে, এই যে পি, তার উপরে 3/20, 3/20 এটা চাপালেই তো এই রসগোল্লা বা সরস্বতী পাওয়া যেত না? মানে 20 ইউনিটটা পাওয়া যেত, যার ভ্যালু অলরেডি বলে দিয়েছে 450 টাকা। তাহলে 3 দিয়ে যদি কাটো, 3 15 45, 150। তাহলে পি ইজ ইকুয়াল টু আমি কত বলবো? 15 দুগুণে 30, মানে 3000 টাকা। তাহলে আমি মূলধন কত পেয়ে গেলাম? 3000 টাকা। অপশান বি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। এছাড়া তুমি আরও একটা নিয়ম করতে পারতে, ঠিক আছে? তাহলে সেকেন্ড মেথডও আমি করিয়ে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? দেখো, তুমি বলবে যে দাদা তুমি তো এই পার্সেন্টেজ ভাঙাটাকে শিখিয়েছো, 15%কে ভাঙলে 3/20 হয়, এই কথার মানেও তুমি শিখিয়েছো 20 টাকা রাখলে 3 টাকা সুদ পাবো। তাহলে আমি যদি পি রাখি, মূলধন রাখি 20, তাহলে তুমি বলবে যে দাদা কি বলো, অ্যামাউন্ট মানে সুদে আসলে পাবো 23 টাকা।
এইবার বলো 2 বছরের জন্য কি শিখেছি? চক্রবৃদ্ধিতে স্কোয়ার হয়ে যায় না? 2 বছরে কি হবে? বছর সংখ্যাটা পাওয়ারে চলে যাবে। তাহলে তুমি বলবে যে 20 এর স্কোয়ার মানে 400 যদি রাখি, তাহলে 23-এর স্কোয়ার অর্থাৎ 529 কিন্তু সুদে আসলে পাবো। তাহলে বিয়োগ করলেই তুমি শুধু সুদটা পেয়ে যাচ্ছ, মানে 129 ইউনিট। আচ্ছা, 129 ইউনিট যে সুদটা পাচ্ছ তার ভ্যালু তো তোমাকে বলে দিয়েছে, 967.5। তাহলে তুমি বলবে 1 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? দেখে নিই, 12 8 12 96, তাহলে 8 তো বাদ যাচ্ছে না, তাহলে 7 বাদ যাবে নিশ্চয়ই, তাই না? কেননা 8 বাদ দিলে বেশি হয়েছে, তাহলে 7 বাদ যাবে। আর তুমি ধরেই নাও 0.5 হবেই কনফার্ম লাস্টে, যেহেতু 5 আনতে গেলে কিন্তু 5ই দিয়ে গুণ করতে হয় না, ইউনিট ডিজিট 5 আনতে গেলে 5 নাম 45, 5ই দেবে, তাহলে 7.5 পেলাম। তাহলে মূলধন চেয়েছিল, মূলধন কত ইউনিট? 400 ইউনিট, তাহলে 400 দিয়ে গুণ করে দাও। 400 ইউনিটের ভ্যালু আমি বলবো 4 5 20 0, আর 4 7 28, 28 29 30, তাহলে 300। আর এই দুটো শূন্যের মধ্যে একটা শূন্য পয়েন্ট কাটাতে চলে গেল, আর একটা শূন্য কিন্তু পড়ে থাকবে, তাই না? তাহলে 3000 উত্তর হয়ে গেল। আমি আরও একবার বলছি গুণটা, 4 দিয়ে যখন এটাকে গুণ করলাম আমি কিন্তু 300 পেয়েছিলাম, ঠিক আছে? আর এই দুটো শূন্যর মধ্যে একটা শূন্য পয়েন্ট কাটাতে চলে গেছে, আর একটা শূন্য বসে গেল, মানে 3000 এখানে উত্তর হলো। অপশন বি হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। চলে আসি পরের অঙ্কে। এই প্রশ্নটা দেখো, এসএসসি জিডি 2023 এসেছে। এই বইতে অঙ্কগুলো এত সুন্দরভাবে সাজানো আছে, যদি তোমরা পাই টু পাই করো আমার এই ভিডিও দেখে দেখে, তাহলে তোমার অ্যারিথমেটিকের বেস কিন্তু ভীষণই স্ট্রং হয়ে যাবে। তো আমার কথা শুনে একটুখানি চলো, এবং তোমাদের বন্ধু বা বান্ধবী বা ভাই বা বোনেদেরকে চাইলে একটু সাজেস্ট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরের অঙ্কটা। পরের অঙ্কটা মানে কি, আগের অঙ্ক যা করেছি পুরো সেম সেম অঙ্ক। আমি তাহলে ওই সেকেন্ড মেথডে করে দিচ্ছি, তুমি চাইলে প্রথম মেথডেও করতে পারো, ঠিক আছে? তাহলে দেখে নেওয়া যাক এইখানে কি বলছে। সুদের হার বলে দিয়েছে 12%, 2 বছরের জন্য, সেই একই কথা, চক্রবৃদ্ধি সুদ 1908 টাকা। তাহলে আমার মূল পরিমাণ বা মূলধনটা খুঁজুন। তাহলে তুমি বললে দাদা 12% মানে কি হয়, আগে একটু ভেঙে দেখা যায়। 12/100 মানে 3 4, 4 দিয়ে কাটলে 3 4 12, আর 4 দিয়ে কাটলে 4 25 100, 25-এ 3, 25-এ 3। তাহলে তুমি বলবে যে প্রিন্সিপাল যদি আমি 25 রাখি, প্রিন্সিপাল যদি 25 রাখি, তাহলে অ্যামাউন্ট পাবো কত? অ্যামাউন্ট পাবো 25 আর 3-এ কত? 28 টাকা মোট। আর 2 বছরের জন্য স্কোয়ার হয়ে যাবে, 2 বছরের জন্য স্কোয়ার হয়ে যাবে। তাহলে তুমি বলবে 25 25 তো 625 হয়, 25 25 তো 625 হয়, কিন্তু 28 28 কত হয়, এইটা আবার অনেক ছেলে মেয়েদের কাছে অজানা থাকতে পারে। তাই আমি আজকেই তোমাকে বলছি, তোমরা অতি সত্বর 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ারটা কিন্তু তোমরা মুখস্থ রেখো, 1 থেকে 30 পর্যন্ত। কেননা যে পরীক্ষায় তুমি দিতে যাবা না কেন, এই 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার তোমাকে কিন্তু মুখস্থ রাখতেই হবে। তাহলে 28-এর স্কোয়ার কত হবে? 784, 784 হবে 28-এর স্কোয়ার। তাহলে তুমি বলবে 625 টাকা রেখে 784 পেয়েছি, তাহলে সুদ কত পেলাম? চক্রবৃদ্ধি সুদ। তাহলে সিআই ইজগল টু আমি লিখবো, সিআই ইজগল টু লিখবো, বিয়োগ করলেই পেয়ে যাবো 5 আর কত হলে 4 হয়, 9 হলে 2 আর 1-এ 3, তাহলে 5 আর 3 8, তাই তো? 6 আর 1-এ 7, মানে 159 ইউনিট। এর ভ্যালুই বলে দিয়েছে তোমার 1908 টাকা, 1908 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 159 দিয়ে ভাগ করলে 1 তো বাদ যাচ্ছেই, আর লাস্টে ইউনিট ডিজিট যেহেতু 8 আছে, 9 2 18, 2 কনফার্ম যেতেই হবে, ঠিক আছে? 2 যেতেই হবে। তাহলে 12 যদি হয়, তাহলে আমি বলবো যে মূলধন কত? 625, 625 ইউনিট। তাহলে 625-এর সাথে 12 গুণ করলে হয় কত হবে? 625-এর সাথে 12, আচ্ছা
12-র মধ্যে থেকে 4 আগে বের করে নাও। 4 দিয়ে গুণ করলে 4 ছক 24, 4 25 100, মানে 2500। আর 3 দিয়ে গুণ করলে 3 পড়েছিল না 12-র মধ্যে, 3 পড়েছিল, তাহলে 2500 আর 3 গুণ করলে 3 25 7500, 7500। অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। গুণ টুনগুলো যেভাবে করছি সেই কথাগুলো কিন্তু ভালো করে শুনবে, কেননা অনেক ছেলে মেয়ে গুণ করতে গেলে অনেক কষ্ট করে। এখানে 12-র মধ্যে বলেছিলাম 4কে বের করে নাও, দিয়ে 4 দিয়ে গুণ করলে 4 ছক 2400 আর 4 25 100, মানে 2500। আর এই যে 3টা পড়ে রয়েছে 3 25 75, তার মানে 7500 তুমি কিন্তু মুখে মুখে বলে দিতে পারলে। চলে আসি তার পরের প্রশ্নে। 20,000 টাকার মূলধন বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ নেওয়া হয়। আর সুদটা কি বলছে? বার্ষিক চক্রবৃদ্ধিতে। হ্যাঁ, 2 বছর পর এর পরিমাণ কত হবে, মানে সুদে আসলে কত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি বলবে বার্ষিক সুদের হার যেহেতু 9%, এই কথার অর্থ কি? 100 টাকা রাখলে 109 টাকা কিন্তু হবে সুদে আসলে। ঠিক আছে, 9% কথার অর্থ হলো 100তে 109। এইবার তুমি রেখেছো অ্যাকচুয়ালি 20,000 টাকা। 20,000 টাকা, তাহলে 2 বছরের জন্য এটার উপরে দুবার এই জিনিসটা গুণ হবে। 2 বছরের জন্য এই যে ফ্যাক্টরটা 109/100, এটা দুবার গুণ হবে। আর দুবার গুণ হওয়ার পরে তাহলেই আমি অ্যামাউন্ট বা পরিমাণ পেয়ে যাব। তাহলে দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো। এইবার এটাকে যদি কেউ গুণ করে, তার মতন পাগল কিন্তু আর এই দুনিয়ায় কেউ নেই। কেন? তার কারণ হলো তুমি দেখতেই পাচ্ছ যে এখানে আর কোনো শূন্য বেঁচে নেই এখানে। তাহলে ইউনিট ডিজিটটা আমি মেলাতে পারলে আমার উত্তর চলে আসছে। তাহলে 9 নং কত? 81-র 1, 9 নং 81-র 1, আর এই 1-এর সাথে 2 যদি গুণ করো তাহলে 2 অক্ষে কত হয়? 2 অক্ষে 2। তাহলে ইউনিট ডিজিট যার 2 হবে সেটাই আমার উত্তর। তাহলে এতগুলো অপশান রয়েছে, সেই অপশানগুলোর মধ্যে একমাত্র ডি অপশানেই কিন্তু ইউনিট ডিজিট কত রয়েছে? 2 রয়েছে। তাহলে আমার উত্তর ডি হয়ে গেল এখানকার সঠিক অ্যান্সার। চলে আসি 3 দাগের প্রশ্ন। কি বলছে? যদি প্রথম এবং দ্বিতীয় বছরের জন্য 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা এবং 880 টাকা হয়, তাহলে বার্ষিক সুদের হার খুঁজুন। তাহলে 8,000 টাকার জন্য চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় বছরের। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় বছরের কথার অর্থ কি একটু ভালো করে বোঝো। প্রথম ও দ্বিতীয় বছর, আচ্ছা 2 বছরের জন্য তুমি বলবে যে দাদা তুমি তো শিখিয়েছো 2 বছরে তো 2টো রসগোল্লা আর একটা কি পাওয়া যায়? কালাকাঁদ পাওয়া যায়। এবার প্রথম বছর বলতে এইটাকে বোঝায় ফার্স্ট ইয়ার, এটাকে বলে প্রথম। আর এইটাকে বলে দ্বিতীয় বছর, এইটাকে বলে দ্বিতীয় বছর। তাহলে প্রথম বছরে পেয়েছে 800 টাকা, তাহলে এই রসগোল্লার দাম কত হয়ে গেল? 800। আর দ্বিতীয় বছরে পেয়েছে 880। রসগোল্লার দাম তো চেঞ্জ হবে না, এখানে 800 তো হয়েই গেল, তাহলে এইখানে পড়ে থাকলো 80 টাকাটা। তাহলে 880-র মধ্যে এখানে 800 আর এখানে হলো 80। তাহলে তুমি বলবে সুদের হার আর কিছুই নয়। সুদের হার কাকে বলে? এই 800 টাকার উপরেই 80 টাকা সুদ। তাহলে আমি কি বলবো? 80 টাকা সুদ, 80 টাকা সুদ কার উপরে? 800 টাকার উপর। কেন? কেননা রসগোল্লা, দেখো মূলধনের উপরে সুদ আমরা কি জানি? রসগোল্লা। রসগোল্লার সুদ কি জানি? কালাকাঁদ। হ্যাঁ, তাহলে আমি কি বলবো? কালাকাঁদ যেটা হয়েছে মানে 80 টাকা, এটা হলো 800 টাকার উপরে সুদ। 100-এ কত? এটাই তোমাকে বের করতে হবে। তাহলে তুমি বলো এই একটা শূন্য কাটলো আর 80 কেটে গেল, তাহলে কত হলো? 10%। তাহলে 10% কোন অপশানে ছিল? অপশান ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। চলে আসছি তার পরের প্রশ্ন। কি বলছে? 2 বছরের জন্য বার্ষিক 32% হারে 9,000 টাকার চক্রবৃদ্ধি সুদ আমাকে বের করতে হবে। তাহলে যদি চক্রবৃদ্ধি সুদ আমাকে এখানে বের করতে হয় 32% হারে, তাহলে আমি এখানে কি করব? এই প্রথাগত নিয়ম করব নাকি একটু ডিফারেন্টভাবে ভাববো, সেটাই হলো বোঝার বিষয়। তুমি যদি 9,000 টাকা আমার মূলধন, আর এই 9,000 টাকার উপরে 32%, মানে আমি শুধু ইউনিট ডিজিট মেলানোর একটা চেষ্টা করব, বুঝেছো?
32% মানে 32/100 বলতে পারি। মানে এখানে অ্যাকচুয়ালি 132/100 হয়, আমি শুধুমাত্র জাস্ট ইউনিট ডিজিটটা চেক করার চেষ্টা করছি। 132/100। তাহলে তুমি বলবে যে দাদা এখানে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলো, আর একটা শূন্যর সাথে একটা শূন্য কাটলো, তাহলে একটা শূন্য কিন্তু নিচে পড়ে থাকলো। তার মানে যাই উত্তর আসুক না কেন, এক ঘর আগে কি হবে? পয়েন্ট হবে। এক ঘর আগে কি হবে? পয়েন্ট হবে। আর এই পিছনের এক ঘর বা ইউনিট ডিজিটটা যে কত হবে সেটাও আমি পেয়ে যাব। কি করে পাবো? দেখো, 2 দুগুণি 4, 2 দুগুণি কত হয়? 4, আর এই 4-এর সাথে 9 গুণ হলে 4 9 36-এর 6, তাহলে এই ইউনিট ডিজিটে কত আসবে? 0.6। এইবার তুমি বলো, এই যে অপশানগুলো তোমার দিয়েছে সেখানে 0.6 কোন অপশানে আছে? একমাত্র বি অপশানে। তাহলে আমি এটাতে টিক মেরে বেরিয়ে যাব, আর চাকরিটাও তুমি সহজে পেয়ে যাবে। না হলে দেখো, এসএসসি জিডি 2024 এই অঙ্ক এসেছে, আর এই অঙ্ক যদি তুমি সেই গুণ ভাগ যোগ বিয়োগ করে বড় বড় মেথড করতে, তাহলে তোমার আর যাই হোক চাকরির স্বপ্ন কিন্তু তোমাকে ছাড়তেই হবে। চলে আসি পরের অঙ্কে। 15,000 টাকা 2 বছরের জন্য বার্ষিক 12% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয়েছে। তাহলে সেই পরিমাণের উপর চক্রবৃদ্ধির সুদ খুঁজুন। তাহলে একই অঙ্ক দিয়েছে, 4-এর এ যেহেতু, এটাও দেখো এসএসসি জিডি 2024 এসেছে। তাহলে এটাকেও আমি কি করব? বলবে যে দাদা 15,000 টাকা হলো মূলধন, সেটা লিখে নাও আগে। আর 12% যেহেতু চক্রবৃদ্ধি সুদ, 12/100 দুবার চাপিয়ে দাও। 12/100 দুবার চাপিয়ে দাও, 2 বছরে যেহেতু বলেছে। তাহলে তুমিও বলো, দুটো শূন্য দুটো শূন্য কাটলো, একটা শূন্য একটা শূন্য কাটলো। আচ্ছা, এই শূন্যটা কি কাটবে? হ্যাঁ কাটবে, একটু বুঝে শুনে করতে হবে। তার কারণ হলো 5ও আছে 2ও আছে এখানে, তাই না? তাহলে 2 দিয়ে যদি কাটি 6 দুগুণি 12, আর 2 দিয়ে যদি কাটি 5 দুগুণি 10, আর এই 5 দিয়ে যদি কাটি 3 5 15। তাহলে এই অঙ্কে আর যাই হোক না কেন কোনো পয়েন্ট কিন্তু আর আসবে না। তার কারণ কেন? নিচে কোনো শূন্য বেঁচে নেই, তার জন্য আর পয়েন্ট আসবে না। তাহলে শুধু ইউনিট ডিজিটটা মেলাও। 3 6, 3 6 কত? 18-র 8, আর এই 8-এর সাথে যদি 2 গুণ করো, 8 দুগুণি 16, 6, তাহলে লাস্টে 6 আসবে। কতগুলো অপশানে আছে? তুমি বলবে দাদা একটা অপশানে আছে, তাহলে আর কিছু দেখাই লাগে না। 3,816 টাকা আমি টিক মেরে বেরিয়ে যাব। আর যে করার সে অনেক বড় বড় করে করুক, ঠিক আছে? চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে? 80% হারে চক্রবৃদ্ধি সুদে, যেখানে কিন্তু অঙ্কটাই সব থেকে স্পেশাল বিষয় কি জানো? অর্ধবার্ষিক হিসাবে, বা চক্রবৃদ্ধি সুদটা কিন্তু অর্ধবার্ষিক। মানে তোমার ব্যাংক অ্যাকচুয়ালি কিন্তু বছরের শেষে সুদটা দেয়, কিন্তু এখানে এমন একটা অঙ্ক দিয়েছে যেখানে কিন্তু তোমার হাফ ইয়ারলি, মানে 6 মাস পরে গিয়েই তোমাকে সুদ কিন্তু প্রদান করে দেবে। তাহলে যেটা বার্ষিক সুদের হার 80%, সেটা অর্ধবার্ষিকীতে হাফ ইয়ারলিতে কত হয়ে যাবে? তুমি বলবে যে দাদা যেটা বার্ষিক হলো আমার 80%, তাহলে হাফ ইয়ারলি হয়ে যাবে 40%। হাফ ইয়ারলি কত হয়ে যাবে? 40%। আর 9,000 টাকা ধার দেওয়া হয়েছে, 12 মাসের চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, 12 মাস মানে কটা হাফ ইয়ার? তুমি বলবে দাদা দুটো হাফ ইয়ার, মানে দুটো সার্কেল এখানে ইউজ হচ্ছে, মানে দুবার গুণ হবে পার্সেন্টেজটা। তাহলে আমি আবারও ওই একই কাজ করব, 9,000 টাকা লিখব, আর একটা অর্ধবর্ষে তো 40%, তাহলে 40/100 দুবার গুণ করব। 40/100 কতবার গুণ করব? দুবার গুণ করব। তাহলে 40/100 যদি দুবার গুণ করি, তাহলে দেখো তো দুটো শূন্য দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলো। তাহলে তোমার এখানে পড়ে থাকলো কি? তোমার এখানে পড়ে থাকলো লাস্টে একটা শূন্য। এবং এখানে ইউনিট ডিজিট মেলাতে গেলে তুমি বলছো দাদা আমি তো চাপে পড়ে গেলাম। এবার এই একটা অপশানে একটা শূন্য রয়েছে, এই একটা অপশানে আর একটা শূন্য রয়েছে, তাহলে এখানে মেলাবো কি করে? একটা কিন্তু ভীষণ সমস্যার মধ্যে তুমি পড়ে গেলে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তুমি কি করতে পারো? এই 40% যেটা হাফ ইয়ারলি সুদ, এইটাকে কিন্তু একটুখানি ভাঙতে পারো। হাফ ইয়ারলি সুদ কত? 40%। তাহলে 40%কে ভাঙলে কত হয় বলো? 20 দুগুণি 40, আর 5 20 100। ভাঙা মানে কি? 100 দিয়ে ভাগ। 100 দিয়ে ভাগ মানে 20 দিয়ে কাটলে 20 দুগুণি 40, আর 5 20 100। তাহলে তুমি বলো দাদা 9,000 টাকা যদি আমি রাখি, তাহলে তার উপরে 40% মানে 2/5, আর 2/5 যদি করি, 5 দিয়ে কাটলে 5 18 90, মানে
কত হচ্ছে 1800, 1800 দুগুণি কত হয় 3600। তাহলে 3600 হলো রসগোল্লার ভ্যালু, তাহলে আরও একটা এরকম রসগোল্লা পাবো 3600। আর এই 3600-এর উপরে আবার 2/5 ইউজ করতে হবে, 40% মানে 2/5, তাহলে 5 দিয়ে কাটলে 5 7 35, 5 দুগুণি 10, 72, তাই তো 720। তাহলে 720 দুগুণি কত হবে 1440। তাহলে তুমি বলতে পারছো যে লাস্টে 40 যেটা হবে সেটাই আমার অপশানের উত্তর। আচ্ছা লাস্টে 40, তার মানে এই যে লাস্টে 40। আচ্ছা তুমি কি এখান থেকে বলতে পারতে আমি এখানে 4 4 16, 4 4 16 কত 6, আর 6 নং 54 4, একদম তুমি এখান থেকেও চাইলে বলতে পারে, যেহেতু তোমার অপশানে প্রথম বছরে 2টো শূন্য কেটেছিল, একটা শূন্য থেকে গেছিলো, তাই আমি এখানেও গুণ করলে কিন্তু এখানে বলে দিতে পারতাম, কিন্তু আমি রিস্ক নিইনি। ঠিক আছে, তোমাদের জন্য আমি একটু করেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তাহলে এখানে যোগ করলে অ্যাকচুয়ালি 36 36 72, 72 আর 14 কত হয় 86, তাহলে 8640 মানে 8640 হলো এখানকার উত্তর, মানে অপশান এ হলো সঠিক অ্যান্সার। আচ্ছা তুমি কিন্তু এখানেও করতে পারতে, তাহলে কীভাবে বললাম 4 4 16 6, আর 6 নং 54 4, আর একটা শূন্য পড়ে রয়েছে, তাহলে 40 লাস্টে যারা হবে সেটাই কিন্তু এখানকার অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে পরের প্রশ্ন, একজন ব্যক্তি বার্ষিক 30% চক্রবৃদ্ধি সুদে 15,000 টাকা ঋণ নিয়েছেন। সুদ কিন্তু অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি হয়। আচ্ছা তুমি বলো বার্ষিক যদি 30% হয় তাহলে অর্ধবার্ষিকীতে তুমি কত বলবে? তুমি বলবে দাদা 15%। তাহলে 1 বছর পরে তাকে কত টাকা দিতে হবে? তাহলে নিয়েছিল কত 15,000, নিয়েছিল কত 15,000। এইবার এই 15,000 টাকার উপরে 15% কিন্তু চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা তুমি কি এই অঙ্কটার ক্ষেত্রে ইউনিট ডিজিট মেলাতে পারো? তুমি বলবে দাদা এখানে যদি আমি ইউনিট ডিজিট মেলাতে চাই তাহলে কিন্তু একটা বিশাল সমস্যায় পড়বো। তার কারণ হলো সকলের ইউনিট ডিজিট কি আছে 0.5 আছে, তাহলে এখানে কিন্তু ইউনিট ডিজিট মেলানোর কোনো রকম আশা তুমি করো না। তাহলে এখানেও কি বাঁচার উপায় আছে? হ্যাঁ, আমি যতক্ষণ আছি বাঁচার উপায় অবশ্যই আছে, একটুখানি শোনো। তাহলে 1 বছর পর তোমাকে কত ফেরত দিতে হবে? তুমি বলবে দাদা 1 বছর মানে তো 2টো হাফ ইয়ার, 1 বছর মানে 2টো হাফ ইয়ার, আর প্রতি হাফ ইয়ারে 15% সুদ। তাহলে 15% যদি সুদ হয় তুমি বলবে 115/100 চাপবে, তাই তো? সুদে আসলে কত চাপবে 115/100। আর 2টো হাফ ইয়ারের জন্য 1 বছর মানে তো 2টো হাফ ইয়ার না, 1 বছর মানে কত 2টো হাফ ইয়ার। তাহলে আমি কি বলবো প্রথম হাফ ইয়ারে 115/100, পরের হাফ ইয়ারে আবার 115/100। এইবার যদি তুমি এটা একটু লক্ষ্য করো 2টো শূন্য প্রথম বছরে কেটেছে আর একটা শূন্য পরের বছরে কেটেছে, তাহলে 10 কিন্তু এখনো নিচে পড়ে থাকলো, যেটা কিন্তু কোনোভাবেই কাটে না। তার মানে আমি বুঝতেই পারছি 1 ঘর আগে পয়েন্ট হবে এবং তার ইউনিট ডিজিট কিন্তু 5 হবে, যেহেতু সবার মধ্যে 5 রয়েছে, তাই না? তাহলে এই অঙ্কটাকে আমি কিভাবে করব? এটাকে করব ডিজিট সাম, একটা কনসেপ্ট আছে ডিজিট সাম। এখন আমি বোঝাচ্ছি না, এটা আমি পরে ডিটেলসে আরও তোমাকে ভালো করে বুঝিয়ে দেবো। তুমি দেখো এই যে গুণফলটার ডিজিট সাম যা হবে অপশানের ডিজিট সামও তাই হবে। চলো দেখে নেওয়া যাক ডিজিট সাম বলতে কি বোঝায়। 5 আর 1 এখানে কত হয় 6 হয়, বেশ। এখানে 5 আর 1 6 আর 1 কত হয় 7 হয়, আর এখানে কত হয় 5 আর 1 6 আর 1 7 হয়। তাহলে এই 7 7টা কত হলো? এই 7 7টা কিন্তু 49 হলো। এই 7 7টা কত হলো 49। আচ্ছা 49 মানে কি? 49 মানে 9 আর 4 13, 9 আর 4 আবার কত 13, 13 মানে 3 আর 1 কত 4। তাহলে এখানকার ডিজিট সাম হয়ে গেল মধ্যাগত 4। আর এই 4 ছক কত হলো আবার 24, 24 মানে হলো 4 আর 2 কত আবার 4 আর 2 6, মানে এইগুলো সব ধরে ধরে যোগ করতে হবে। আর যেহেতু মাঝে গুণ চিহ্নও ছিল তাই এই 4 ছক 24 করেছিলাম, বোঝা গেছে? তাহলে চলো দেখে নেওয়া যাক কোন অপশানে ডিজিট সামটা 6 আছে। তাহলে দেখো, আচ্ছা আমি একটা কথা তোমাকে একটু বলেই দিই, তুমি তাহলে একটু বেশি রিল্যাক্স ফিল করবে। ডিজিট সামের ক্ষেত্রে 9কে যার সাথেই তুমি যোগ করো না কেন, মনে করো 4-এর সাথে যোগ করলাম, তাহলে 9 আর 4 কত হলো 13, 13 মানে কত 3 আর 1 সেই 4ই ফিরে আসলো, 4 ছিল 4ই ফিরে আসলো। তার মানে ডিজিট সামের ক্ষেত্রে 9কে 0 আকারে ধরা হয়।
যদি 9-এর সাথে তুমি 7 যোগ করো তাহলে কত পাবে? তুমি বলে 16, 16 মানে কত? আবার 6 এর 7, সেই 7ই ফিরে পাচ্ছ। তাহলে ডিজিট সামের ক্ষেত্রে 9কে 0 ধরা হয়। তাই আমি এইখানে যখন বলেছিলাম 7 7 49, 7 7 49, তখন কিন্তু ওই 9 মানে 49-এর 9 মানে 0ও ধরা যেত। তাহলে শুধু 4 বলে দেওয়া যেত একবারেই। তাহলে এই 4-এর সাথে 6 গুণ করলে 4 ছক 24, মানে হলো 4 আর 2 6। তাহলে একইভাবে আমরা এখানেও একটু লক্ষ্য করব। দেখো এখানে 8 আর 1-এ কত হয়? 9 মানে 0। এই দেখো 5 আর এই 2 2 4 মানে 0, 5 আর 4-এ 9 মানে 0। তাহলে এখানে কত পড়ে থাকলো? শুধু 5। কিন্তু আমার ডিজিট সাম কত আনতে হবে? 6 আনতে হবে। চলো এখানে দেখে নেওয়া যাক। 8 আর 2 10, 8 আর 2 10, আর 10 মানে কত? 1, আর 5 আর 1-এ কত? 5, ও সরি, 8 আর 2 10 মানে এখানে 1 পেয়েছো, আর 5 আর 4-এ 9 মানে 0। তাহলে পড়ে থাকলো কত? 2 আর 1-এ 3, বুঝতে পারছো? তারপরে চলো 9 মানে 0, 8 আর 1-এ 9 মানে 0, তাহলে পড়ে আছে 7 আর 3 কত? 10 মানে 1, 5 আর 1-এ কত? 6। তাহলে এখানকার ডিজিট সাম কিন্তু 6 চলে আসে। চলো আরও একটা পড়ে আছে, ওটাও দেখতে হবে। দেখো 7 আর 2-এ কত হয়? 9 মানে 0, 8 আর 1-এ কত হয়? 9 মানে 0, 5 আর 4-এ এটাও 9 মানে 0। তাহলে এর ডিজিট সাম কত হলো? 0। তাহলে অপশান কিন্তু আমি ডি টিক করে কিন্তু বেরিয়ে যাব। ঠিক আছে? গুণের দেখো এখানে যদি গুণ করতে তোমার কত কষ্ট হতো। 115-এর স্কোয়ার করতে হতো, তারপর আবার 15 দিয়ে গুণ করতে হতো। অনেক সময় কিন্তু এখানে লস হয়ে যেত। কিন্তু তুমি প্র্যাকটিস যত করবে এই জিনিসটা তত বেশি রপ্ত হয়ে যাবে। আর আমার সাথে প্র্যাকটিস করে যাও, তোমাকে এই ডিজিট সাম তোমাকে চ্যাম্পিয়ন বানিয়ে দেবো। ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে। তারপরে 7 দাগের প্রশ্নটা আমরা এখন করব। কি বলছে 7 দাগের প্রশ্ন? বলছে চক্রবৃদ্ধি সুদের একই হারে বিনিয়োগ করা একটি রাশি চক্রবৃদ্ধি বার্ষিক, তাই তো, 4 বছরে 10,800 টাকা আর 8 বছরে 32,400 টাকায় পরিণত হয়। তাহলে পরিমাণ বা মূলধনটা আমার কত সেটা বার করতে হবে। তাহলে বিনিয়োগ করা একটা রাশি মনে করো পি, বিনিয়োগ করা একটা রাশি মনে করো পি, যেটা 4 বছরে কত টাকায় পরিণত হয়েছে? 10,800 বলে দিয়েছে, দেখে নাও ভালো করে। 10,800 টাকায় পরিণত হয়েছে, তাই না? এই যে এখানে লেখা আছে। এবং 8 বছরে 32,400 টাকায় পরিণত হয়েছে। আচ্ছা, 4 বছরের পরে 8 বছর হওয়া মানে আরও 4 বছর না? তাহলে 4 4-এই কত হয়? 8 হয়। তাহলে আরও 4 বছর পরে তুমি বলবে যে এটা 32,400 টাকায় পরিণত হয়েছে। তাহলে এই মূলধনটা যে আমার কত সেটাই কিন্তু আমার এখানে জিজ্ঞাস্য, তাই না? এটাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তুমি আগে স্টার মেরে নাও এবং দেখে নাও এই অঙ্কগুলো যখনই আসবে পরীক্ষায় তখন কিভাবে করবে। দেখো এসএসসি জিডির যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো যে কোনো এক্সামের জন্য এইসব অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। 24 এসেছে জিডিতে। তাহলে কনসেপ্টটা মনে রেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন বছরের গ্যাপটা সেম হয়, মানে এখানেও 4 বছরের গ্যাপ আর এখানেও যে 4 বছরের গ্যাপ, এই বছরের গ্যাপ যখন সেম হয় তখন এই যে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের যে রেশিওটা সেটাও সেম হয়। তার মানে আমি যদি বলি যে এখানে 10,800 থেকে এই 32,400 পেতে কোন ফ্যাক্টরটা গুণ করা হয়েছে? তুমি বলবে যে দাদা এখানে গুণ করা হয়েছে 32,400 বাই 10,800 গুণ করা হয়েছে। কেন? তার কারণ হলো এই যে এই সংখ্যাটার সাথে তুমি এইটা গুণ করবে, এই 10,800 নিচে রয়েছে, এটা উপরের সাথে কেটে যাবে আর তুমি 32,400টা পেয়ে যাবে, তাই তো? তার মানে এটাকে যদি একটু সিম্পলিফাই করি, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, আরও কাটবে। দেখো 8 দিয়ে 4 32, 8 দিয়ে সরি 8 দিয়ে কাটবে না, এখানে এখানে 4 দিয়ে কাটি। তাহলে এখানে যদি 4 দিয়ে কাটি কত হচ্ছে দেখে নাও। 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4 81, আর এখানে 4 দুগুণী 8 আর 4 7 28। এবার 9 দিয়ে যদি কাটি, না 27 দিয়েই কাটি ডাইরেক্ট নাকি, 3 27 81 আর 27 অক্ষে 27।
তার মানে এখানে অ্যাকচুয়ালি যে মাল্টিপলটা গুণ হলো 3 গুণ হলো অ্যাকচুয়ালি, হ্যাঁ। এইটা থেকে এটা পেতে গেলে তুমি অ্যাকচুয়ালি 3 গুণ করলে। এটা কিন্তু তুমি দেখেও বুঝতে পারছিলে 3 8 24 আর 3 অক্ষে 3। যাই হোক, আমি তোমাকে বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটা একবার লিখেছিলাম। তাহলে তুমি বলবে দাদা এই 4 বছরের গ্যাপে যদি ফ্যাক্টরটা 3 গুণ হয়, তাহলে এই 4 বছরের গ্যাপেও কিন্তু ফ্যাক্টরটা 3 গুণ হয়েছে, তাই না? তাহলে তুমি কি বলবে বলো তো? পি ইন্টু পি মানে মূলধন যেটা, তার সাথে 3 গুণ করলেই আমি কিন্তু কত পাবো? 10,800 পাবো। এইটুকু তো তুমি বলতেই পারো এইখান থেকে, তাই না? পি এর সাথেই তো গুণটা হয়েছে, এই 3টা দিয়েই তো তুমি পেয়েছো 10,800, তাই না? তাহলে এই 3 দিয়ে এখন যদি পি ইজিক্যাল টু বের করতে হবে, 3 এপাশে গুণ আছে, ওপাশে গিয়ে ভাগ হবে। 3 3 9, 3 6 18, দুটো শূন্য, 3600 টাকা। তাহলে 3600 টাকা কোন অপশানে আছে? অপশান এতে আছে। চলে আসি তারপরের প্রশ্ন। 8 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, প্রতি বছর 20% চক্রবৃদ্ধি হারে 20% চক্রবৃদ্ধি হারে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হলে কত বছরে এত টাকা হয়ে যাবে? তার মানে এইটা হলো তুমি রেখেছিলে, মানে পি রেখেছিলে, আর এইটা এততে হয়ে যাবে, মানে অ্যামাউন্টটা তোমার হয়ে যাবে এত টাকাটা। তাহলে সুদের হারটা কত বলেছে? 20%। তাহলে কত বছরে এটা আমাকে কিন্তু বার করতে হবে। দেখো, যখন এই যে কত, এখানে কি চেয়েছে? প্রতি বছরে এত % সুদ হারে, আচ্ছা কত বছরে চেয়েছে। তাহলে যখন এই কত বছরে চাইবে, তখন তুমি একটা কাজ করবে, একদম কথাটা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। কত বছরে চেয়েছে মানে আমরা চক্রবৃদ্ধি সুদে যে বছর সংখ্যাটা কিন্তু এন দ্বারা প্রকাশ করেছিলাম, আর সূত্রে কিন্তু এই যে বছর সংখ্যা সেটা কিন্তু সবসময় পাওয়ারে ছিল। সবসময় কিসে ছিল? পাওয়ারে ছিল। তাহলে আমাদেরও এখানে টার্গেট করতে হবে পাওয়ার কত হচ্ছে, পাওয়ারটা কত হচ্ছে। চলো দেখে নেওয়া যাক যে 20%টাকে আগে ভাঙি। বলো 20%কে ভাঙলে কত হয়? 20/100 মানে 1/5 কুড়ি 100, 5-এ 1 টাকা সুদ, 5-এ 1 টাকা সুদ। এই কথার অর্থ কি? তুমি বলো এই কথার অর্থ দাদা হলো 5 টাকা যদি রাখি 6 টাকা আমি সুদে আসলে পাবো, 5 টাকা যদি প্রিন্সিপাল রাখি 6 টাকা কি সুদে আসলে অ্যামাউন্ট পাবো। আর এখানেও কি সেই কথাটা বলে দিয়েছে? দেখো তো, প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। বলবে হ্যাঁ দাদা এখানেও তো বলে দিয়েছে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট। কি বলেছে দেখো তো, 125-এর পরে দুটো শূন্য আর 216-র পরে দুটো শূন্য। তাহলে এদের অনুপাত নেওয়া যাক। তাহলে এদের অনুপাত যদি তুমি নাও, দুটো শূন্য কেটে গেল, পড়ে থাকলো 125 আর 216, তাই না? এখানে তাহলে কত পড়ে থাকলো? 125 পি পড়ে থাকলো 125, আর অ্যামাউন্ট পড়ে থাকলো কত? 216। তাহলে এর মধ্যে তো আর কাটাকুটি যায় না। আর তুমি যদি একটু লক্ষ্য করো তাহলেই বোঝা যাবে 5-এর কিউব করলে আর 6-এর কিউব করলে কত হয় বলো? 5-এর কিউব করলে হয় 125, আর 6-এর কিউব করলেই হয় 216। 6-এর কিউব করলে কত হয়? 216। আর কিউব যতক্ষণ করেছি মানে পাওয়ারে আমি 3 যতক্ষণ এনেছি, তাহলে আমি বছর সংখ্যাটাকেও কি বলবো? 3 বছর বলবো। একদম সিম্পল কথা। চলে আসি তার পরের প্রশ্ন। আব্দুল কয়েক বছর পর একটি ব্যাংকে এত টাকা প্রদান করেছেন। তাহলে এই ধরনের আরও একটা অঙ্ক করাচ্ছি। দেখো 8-এর কি সুন্দরভাবে সাজানো রয়েছে, 8 দাগ 8-এর দাগ, যাতে কিনা তুমি পরীক্ষার হলেও এসব অঙ্ক আসলে করে আসতে পারো, বুঝেছো? তাহলে বলো সুদের হারটা কত %? 8%। আর কত টাকা প্রদান করেছে আব্দুল কয়েক বছর পর? বলছে যে 5,832 টাকা প্রদান করেছে, কিন্তু ঋণটা কত নিয়েছিল? 5,800। তার মানে 5,800 টাকা যদি ঋণ নিয়ে থাকে এটা হলো পি, আর যেটা শোধ দিয়েছে সেটা হলো অ্যামাউন্ট। এটাই তো বলবে তুমি, তাই না? তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা আমি একটু দেখে নিই। পি ইস টু অ্যামাউন্ট। তুমি বলবে যে দাদা পি ইস টু অ্যামাউন্ট যদি দেখো, তাহলে এখানে হলো 5,000 টাকা, আর এইখানে হলো 5,832 টাকা। ঠিক আছে? তাহলে এখানে যদি কাটাকুটি করি কত হবে দেখো, 4 দিয়ে কাটা যাচ্ছে। 4 দিয়ে যদি কাটো, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 1250। 4 দিয়ে যদি কাটো, 4 14 56, পড়ে থাকে 2, 4 পাঁচা 20, 4 আটা 32। আবারও কাটবে,
আবার কি দিয়ে কাটবে? 2 দিয়েই কাটি। 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। আর এখানে যদি 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18। তার মানে 625 আর 729 পেলাম। ঠিক আছে। আর যে সুদের হার আমাকে বলে দিয়েছে 8%, এইটাকেও একটু ভাঙি। 8% মানে কি? 4 দিয়ে কাটবে, তাহলে 4 দুগুণে 8, 4 25 100, তাই না? 8/100 মানে কি? 4 দুগুণে 8, 4 25 100। এর মানে হলো 25 টাকা রাখলে সুদে আসলে 25 আর 2 কত হবে? 27 টাকা। তাহলে এটাকেও আমি, এটা যেহেতু 25 টাকা রাখলাম প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হবে। আর এখানেও আমি এটা পেয়েছি। তাহলে এই জিনিসটা থেকে এইটা আমাকে পেতে হবে। তাহলে কি করতে হবে? তুমি বলো দাদা 25-এর স্কোয়ার করলে 625টা আসে, তাই না? আর 27-এর স্কোয়ার করলেই তো তোমার 729টা আসে, তাই না? তাহলে এই যে স্কোয়ার করেছি মানে কি? বছর সংখ্যাটা পাওয়ারে যায় আমরা জানি। তাহলে 2 বছর আমি উত্তর বলে দেবো। তাহলে কয় বছর বলবো? 2 বছর। অথবা তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে বলেই দেওয়া যেত চাইলে যে 5,000 টাকার উপরে যদি 8% চাপে, তাহলে 8/100 দেখো একবার। তুমি বলবে যে 8/100 যদি করি তাহলে 2 শূন্য কাটে। যেহেতু আমার মানে সুদে আসলে যেটা আছে তার ইউনিট ডিজিট 2, তাহলে এই শূন্যটাও আমাকে কাটতে হবে, এই শূন্যটাও আমার কাটার চেষ্টা করতে হবে। তাই আরও একবার যদি 8/100 দিয়ে তুমি গুণ করতে, তাহলে তুমি কি পেয়ে যেতে বলো তো? 50 দুগুণে 100, তাই না? আর এই 2 দিয়ে যদি কাটতে, 4 দুগুণে 8, তাহলে 4 কত হয়? 4 32-এর 2, 4 32-এর 2। তাহলে এই যে 2 এর সাথে মিলে গেল। তাহলে তুমি কতবার এই ফ্যাক্টর গুণ করেছো? 2বার ফ্যাক্টর গুণ করেছো। তার মানে 2 বছর তুমি এভাবেও বলতে পারতে চাইলে। চলে আসি তার পরের প্রশ্ন। দেখো, এক একটা প্রশ্ন ভিন্ন ভিন্ন ওয়েতে কিন্তু সলভ করা যায়। তোমার যেটা পছন্দ হবে তুমি সেভাবে কিন্তু করবে। আর সব ধরনের কনসেপ্টই মাথায় রাখার চেষ্টা করবে। এই যখন ভিডিওটা দেখতে বসেছো, অবশ্যই খাতা পেনটা নিয়ে বসো কিন্তু। আর যারা আমার বই কিনে নিয়েছো তাদের তো আর কোনো কথাই না। বইয়ের প্রতিটা অঙ্কের শেষে ফাঁকা গ্যাপ দেওয়া আছে, সেই গ্যাপেই কিন্তু তোমরা সলিউশনটা কিন্তু টুকে নেবে। আর এই সলিউশন বারবার দেখবে, যাতে কিনা তোমার এই জিনিসগুলো ধাতস্থ হয়ে যায়। ঠিক আছে? আমি আশা রাখবো তোমরা আগামী দিনে খুব ভালো স্কোর করবে, যাদের অ্যারিথমেটিকে দুর্বলতা ছিল এই বইটা করার পর থেকে। 3 বছরে চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ হলো 4,900 টাকা। তার মানে 3 বছরে 4,900, আর 5 বছরে 6,400। যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয়, তাহলে সুদের হার কত সেটা আমাকে খুঁজতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা কিন্তু এসএসসি জিডিতে এসেছে। এই অঙ্কটা প্রায় অনেকটা এই ধরনের। কোন ধরনের আমি বলছি? এই ধরনের মতন দেখো জিনিসটা। তো যাই হোক, এই অঙ্কটাই শুধু স্পেশাল বিষয়টা যেটা হচ্ছে সেটা সুদের হার চেয়েছে, আর ওই অঙ্কটাই চেয়েছিল অ্যামাউন্ট। ঠিক আছে? এটা ভীষণই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাহলে তুমি বলবে একটা মূলধন দাদা আমি রেখেছিলাম, যেটা যেটা প্রথমে কত বছরে? 3 বছরে, তাই না? এই যে বলেছি 3 বছরে চক্রবৃদ্ধি সুদের টাকার পরিমাণটা কত হয়েছে? 3 বছর পরে গিয়ে দেখছে যে 4,900 টাকা হয়েছে। আর 5 বছর মানে তুমি বলবে দাদা আর তো 2 বছর না, 3 আর 2 তো 5 হয়, আর 2 বছর পরে এটা দেখছে যে 6,400 হয়েছে। তাহলে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, একটা কথা পুরো মুখস্থই রেখো, হ্যাঁ? চক্রবৃদ্ধি সুদের অঙ্কে যখনই সুদের হার বের করতে দেবে, তখন তোমার দুটো স্টেপ তুমি ফলো করবে। 1 নাম্বার হলো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও বার করবে। আর দ্বিতীয় স্টেপ হলো, এটা তো প্রথম স্টেপ, আর দ্বিতীয় স্টেপ হলো প্রিন্সিপাল আর অ্যামাউন্টের প্রথমে রেশিও বের করবে। আর দ্বিতীয় স্টেপ কি বলছি সেটাও একটু মাথায় নিয়ে নাও, যে 1 বছরের এই রেশিওটা 1 বছরে কনভার্ট করবে, এই রেশিওটা 1 বছরে কনভার্ট করবে। তাহলে তুমি বলো এখানকার রেশিওটা আমি যদি প্রথমে আগে নিয়ে নিই, তাহলে 2 শূন্য কেটে গেল। এইবার যদি 1 বছরে কনভার্ট করতে চাই, তাহলে এটা 2 বছরে ছিল, তাহলে 2 বছরে যদি থাকে তার মানে এটা কারোর স্কোয়ার আছে নিশ্চয়ই, তাহলে এটা 7-এর স্কোয়ার বলবো। আর এখানে কত বলবো? 8-এর স্কোয়ার।
যদি এটা মনে করো 3 বছরের গ্যাপ থাকতো তাহলে কারোর কিউব হতো, কিন্তু বুঝেছো? তাহলে বলো 2 বছরে যদি স্কোয়ার হয় তাহলে 1 বছরের গ্যাপে কত হবে? 1 বছরে তুমি বলবে যে দাদা স্কোয়ার উঠে যাবে, মানে 7 টাকা রাখলে 8 টাকা হয়ে যাবে। তাহলে বলো যে কত টাকা সুদ? সুদ হয়েছে তোমার কিন্তু এখানে 1 টাকা। কত টাকা সুদ হয়েছে? 1 টাকা সুদ। কার উপরে? 7-এর উপরে। 100-এ কত? তাহলে সুদের হার কত হবে? 100/7 মানে 14.2%। তাহলে 14.2% কোন অপশানে আছে? অপশান ডি কিন্তু আমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার, যে 14.2% এখানকার বার্ষিক সুদ। পরের প্রশ্নটা কি বলছে? 10 দাগেরটা, একটি নির্দিষ্ট সময়ের জন্য বার্ষিক 10% হারে এত এর চক্রবৃদ্ধি সুদ হলো 883 টাকা। তাহলে বছরের সংখ্যা আমাকে বের করতে হবে। এটা কিন্তু সুদের হার চাইনি, এটা কি চেয়েছে? বছরের সংখ্যা এন। তাহলে তুমি বলবে দাদা এখানে তো তুমি যে কথাটা শিখিয়েছিলে সেটা যদি একটু অ্যাপ্লাই করি, 2300, তাই তো? এই হলো আমার কথা। আর 10% মানে 10/100, 10% মানে 10/100। একটা করে শূন্য কেটে গেলে এটা কত হয়ে যায়? 1/10 হয়ে যায়। 10% মানে তার মানে 1/10। আর 1/10 যদি প্রথমে একটা গুণ করি তাহলে তুমি বলবে দাদা একটা শূন্য কেটে গেল। আবার যদি একটা 1/10 গুণ করি তাহলে বলবে দাদা আবার একটা শূন্য কেটে গেল। তাহলে লাস্টে দেখো তো এই 3 এলো কিনা, ইউনিট ডিজিটটা 3 এলো কিনা বলো? কোনো আর শূন্য বেঁচে নেই, শুধু 3 এসেছে ইউনিট ডিজিট। দেখো হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদেরও শেষে কত আছে? 3ই আছে ইউনিট ডিজিট। তাহলে ফ্যাক্টরটা এই কত, যে ফ্যাক্টরটা সেটা কতবার গুণ করতে হয়েছে? 2বার। তাহলে আমি বছর সংখ্যা কত বলবো? 2 বছর। আর কিচ্ছু না, কিন্তু আর কিচ্ছু না, একদম সিম্পল কথাবার্তা। এই যে 10% সুদের হার, এটা 2বার গুণ করলে আমার এই চক্রবৃদ্ধি সুদের ইউনিট ডিজিটের সাথে ম্যাচ খেয়ে যাচ্ছে, ঠিক আছে? পয়েন্টও নেই চক্রবৃদ্ধি সুদে। তাহলে আমি বলবো যে এটা 2 বছর উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না হলে এই সমস্ত অঙ্ক যারা একটু দুর্বল অ্যারিথমেটিকে অনেক লম্বা লম্বা সলিউশন করে। ঠিক আছে, চলো তো দেখি। এই অঙ্কটা জিডি 2023 এসেছিল এবং অনেক ছাত্রছাত্রীদের ঘুম কেড়ে নিয়েছিল যে এত বড় একটা অঙ্ক আমি করব পরীক্ষার হলে, কি করে করব? তো দেখো আজকে এর একদম শর্ট ট্রিক। কি বলছে? এত এর উপর চক্রবৃদ্ধি বার্ষিক কত পার্সেন্ট? 3%। চক্রবৃদ্ধি সুদও বলে দিয়েছে এত। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ যেটা বলেছে সেখানে কি কোনো পয়েন্ট আছে? না, নেই। কোনো কি শূন্য বেঁচে আছে? না, নেই। তাহলে তুমি বলবে যে যে টাকাটা আমি রেখেছিলাম তাহলে কত সেটা বলো তো? একের পরে কটা শূন্য? 3টে 6টা, তাই তো? 3টে 3টে 6টা শূন্য আছে একের পরে। আর 3% মানে 3/100। 3% মানে কি জানো? 3/100 একবার গুণ হলো। তাহলে একবার গুণ হলে দুটো শূন্য কাটে, দুবার গুণ হলে আরও দুটো শূন্য কাটে, আর 3বার গুণ হলে আরও দুটো শূন্য কাটে। এবং দেখো সব শূন্য কেটে গেল, তাই না? তাহলে সব শূন্য কেটে গেছে মানে 3 বছরই উত্তর। তুমি যদি চাও ইউনিট ডিজিটও মেলাতে পারো। ইউনিট ডিজিট কত আছে? 7 না? তা চলো দেখে নিই। 3 তিরিককে 9, আর 3 নং 27, 7। এই যে ইউনিট ডিজিটও মিলে গেল। তাহলে তুমি বলবে 3বার যেহেতু ফ্যাক্টরটা গুণ হয়েছে, তাহলে আমি কত বছর সংখ্যা বলবো? 3 বছর। অপশান বি হলো সঠিক অ্যান্সার। একই ধরনের অঙ্ক পরে আরও একটা দেওয়া হয়েছে, এটাও তুমি চাইলেই একদম সেকেন্ডের মধ্যে করে দিতে পারো। বলবে যে দাদা এত টাকা আমি রেখেছিলাম আর সুদের হার তো 10%। 10% মানে তো তুমি শিখিয়েইছো 1/10 মানে প্রতি বছর একটা শূন্য কাটে। আর এখানে দেখো যেটা হয়েছে, যে টাকাটায় পরিণত হয়েছে সেখানে কি কোনো পয়েন্ট আছে? বলবেন না। কোনো শূন্য বেঁচে আছে? বলবেন না। তাহলে যত শূন্য ছিল তত শূন্যই কেটেছে। তাহলে 4টে শূন্য ছিল, 4টে শূন্যই কেটেছে। তার মানে হলো এই যে প্রতি বছরে কতটা শূন্য কাটে? সুদের হার তো বলেছে 1/10, তার মানে প্রতি বছর একটা শূন্য কাটে। তাহলে আমার 4টে শূন্য কাটতে হবে, তার মানে নিশ্চয়ই 4 বছর সময় লাগবে। আর 4 বছর দেখো কি সুন্দর আমার অপশান এতে রয়েছে। তাহলে বলো এসব অঙ্ক করতে কি আর সময় লাগে? আর 4টে শূন্য কেটে গেলে ইউনিট ডিজিটে কে পড়ে থাকবে? 8। আর এই দেখো এখানেও দেখো 8ই রয়েছে, তাই না? এটাও তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে চলে আসি তারপরের অঙ্কে। 12 দাগের প্রশ্ন,
চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট অঙ্কের উপর চার্জ করা হয়। নির্দিষ্ট অঙ্কের উপর মানে একটা নির্দিষ্ট মূলধনের উপর। আচ্ছা, যদি চক্রবৃদ্ধি সুদে সববৃদ্ধি মূল, আচ্ছা সববৃদ্ধি মূল মানে তোমাদের কি শিখিয়েছি? অ্যামাউন্টটা যদি আমার 605 টাকা হয়, তাহলে মূল পরিমাণ মানে কি? পি আমাকে বার করতে হবে। তাহলে যখনই তুমি এই ধরনের অঙ্ক পাবে, অ্যামাউন্ট বলেছে, প্রিন্সিপাল চেয়েছে, তাহলে তুমি এই পার্সেন্টেজটাকে ভেঙে দাও। 10% মানে তোমরা এতক্ষণে জেনে গেছো 1/10 হয়, মানে 10 টাকা রাখলে তুমি বলবে যে প্রিন্সিপাল যদি আমি 10 টাকা রাখি তাহলে অ্যামাউন্ট পেয়ে যাব 10 আর 1 11, তাই না? এবার 2 বছরের জন্য, কত সময়ের জন্য রেখেছিলে? 2 বছরের জন্য রেখেছিলে। 2 বছরের জন্য রাখলে তো স্কোয়ার হবে, তাই না? বছর সংখ্যা পাওয়ারে চলে যায়, তাহলে 10-এর স্কোয়ার থেকে 11-এর স্কোয়ার, তাহলে 10-10কে কত হবে বলো? 100। আর 11-11 কত হবে বলো? 121 ইউনিট। আর এই 121-এর ভ্যালুই বলে দিয়েছে তোমাকে 605 টাকা। দেখো 605 বলেছে না যে সববৃদ্ধি মূল কত হবে? 605। তাহলে 121 ইউনিটের ভ্যালুই হলো 605। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তুমি বলবে 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 × 5 5 × 60, তাহলে 5। আর বলছে যে মূল পরিমাণ মানে প্রিন্সিপাল কত ইউনিট? 100 ইউনিট। তো তাহলে 100 ইউনিট মানে দুটো শূন্য এর সাথে চিপকে দিলেই হয়ে যাচ্ছে। এখানেও তাহলে দুটো শূন্য চিপকে দিলাম, তাহলে কত হয়ে গেল বলো? মূলধন 500 টাকা। তাহলে প্রিন্সিপাল 500 টাকা কোন অপশানে রয়েছে? আচ্ছা, এখানে এ বি সি একটু উল্টে গেছে, এইটা হলো এখানকার সঠিক অ্যান্সার। চলে আসছি তারপরের প্রশ্ন। কি বলছে? 2100 টাকার বার্ষিক 20% হারে 1 বছরের জন্য অর্ধবার্ষিক হিসাবে রাখা হয়েছে। তাহলে যেই দেখলাম আমি অর্ধবার্ষিক হিসাবে রয়েছে, তখনই অঙ্কে সাথে সাথে চলে যেতে হবে তোমার পার্সেন্টেজের কাছে। কেননা বার্ষিক সুদের হার যদি 20% হয় বার্ষিক, তাহলে অর্ধবার্ষিকীতে কত হবে? তুমি বলো 10%। 10% হয়ে যাবে হাফ ইয়ারলি, না? হাফ ইয়ারলি। আর 10% মানে তোমরা সকলেই জানো 1/10। বেশ, তাহলে রেখেছিলে কত? 2100 টাকা, মানে এটা হলো প্রিন্সিপাল। 2100 টাকার বার্ষিক 20% হারে 1 বছরের জন্য অর্ধবার্ষিক হিসাবে চক্রবৃদ্ধি সুদের সাথে বিনিয়োগ করা হয়। তাহলে চক্রবৃদ্ধি সুদ আমার কত এখানে বের করতে হবে। তাহলে 1 বছর মানে তুমি বলবে দাদা দুটো হাফ ইয়ার, দুখানা কি হাফ ইয়ার। তাহলে এইটাও সেই ওই অনুপাতের মাধ্যমে করে দিই। তাহলে তুমি বলো দাদা 10 টাকা রাখলে 11 টাকা আমি সুদে আসলে পাবো। 10 টাকা রাখলে প্রিন্সিপাল 11 টাকা আমি সুদে আসলে পাবো প্রত্যেক হাফ ইয়ারে অ্যামাউন্ট হয়ে যাবে 11। 10 রাখলে 11, এটা প্রতি হাফ ইয়ারে। আর দুটো হাফ ইয়ার আছে, তার মানে স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার করে দিলে কত হচ্ছে? 10-10কে 100, আর এইখানে স্কোয়ার করলে হচ্ছে 121। তাহলে তুমি বললো সুদ কত? তাহলে আমাকে লাস্টে তো চক্রবৃদ্ধি সুদই চেয়েছে, তার জন্য আমি সুদ বের করব 21 ইউনিট। 21 ইউনিট চক্রবৃদ্ধি সুদ। আর মূলধন কত? 100 ইউনিট মূলধন। তাহলে এই 100 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে। 100 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 2100 টাকা মূলধন রেখেছিলে তুমি। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? দুটো শূন্য কেটে গেলে 21 হয়ে যায়। আর আমাকে তো চক্রবৃদ্ধি সুদ বের করতে দিয়েছে, সেটাও 21 ইউনিট। তাহলে 21 ইউনিটের ভ্যালু 21 × 21 কত হয়? 441 টাকা। তাহলে 441 কার কোন অপশান? অপশান এ হলো আমার এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরে 14 দাগের প্রশ্ন কি বলছে দেখো। চক্রবৃদ্ধি সুদে একটি রাশি 2 বছরে এত টাকা আর 3 বছরে এত টাকায় পরিণত হয়। প্রতি বছর সুদের হার শতাংশ কত? তোমাদের আমি একটু আগেই একটা কথা মুখস্থ করিয়েছি যে সুদের হার যখনই আমাকে দেবে তখন আমার টার্গেট রাখতে হবে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা যেন 1 বছরে আসে। কি বছরে আসে? 1 বছরে আসে। তাহলেই চক্রবৃদ্ধি সুদের অঙ্ক খুবই সহজ হবে তোমার কাছে। তাহলে তুমি এখানে একটু লক্ষ্য করো, একটা রাশি মানে পি মনে করো, এই যে বলেছে একটা রাশি, তাই না? সেটা 2 বছরে, পরেই বলেছে 2 বছরে কত টাকা হয়েছে দেখে নিই, 2809 টাকা হয়েছে। আচ্ছা, 3 বছর মানে তুমি বলো দাদা আর 1 বছর এর সাথে অ্যাড হয়েছে, আর 1 বছর, তাহলে 3 বছরে কত হয়েছে? 29, 29, 77,
0.54 হয়েছে আর 1 বছরে। তাহলে দেখো তো এখানকার যে বছরের গ্যাপটা সেটা 1 বছর আছে কি না? তাহলে 1 বছর যদি চলেই আসে তাহলে তোমার আর কোনো চিন্তা নেই। তাহলে তুমি ডাইরেক্ট কি বলতে পারো জানো? তুমি বলতে পারো যে এই টাকাটা যতটা বেড়েছে সেটাই হলো সুদ, সেটাই হলো এই টাকার উপরেই সুদ। হ্যাঁ, তাহলে আমি যদি বলি সুদটা কত, তুমি বলবে যে সুদ হলো বিয়োগ করলে পাবো। তাহলে 0.54 তো লাস্টে পড়েই থাকলো, আর 9 আর কত হলে 7 হয়, 9 আর 8-এ 7 হয়। আচ্ছা, 1 নামলো, তাহলে 0 আর 1-এ 1 হয়ে গেল, তাহলে 1 আর কত হলে 7 হবে, 6 হলে। তারপরে আবার 28 আর 1-এ 29, মানে 168.54 এটা কিন্তু বিয়োগ করে এখানে দাঁড়ালো। তাহলে আমি বলবো সুদের হার কত, এটা বের করতে হবে। সুদের হার তোমরা বলবে 168.54, এটা হলো সুদ। কার উপরে সুদ? তুমি বলবে এই টাকাটার উপরে, 2809-এর উপরে, 2809-এর উপরে সুদ। আর 100-এ কত? এই 100টা গুণ করতে হয় কেন? এই পার্সেন্টেজ চিহ্নটা লেখার জন্য। তাহলে তুমি বলে দাদা পয়েন্টটা উড়ে গেল এই দুটো শূন্য কাটতে, পয়েন্টটা উড়ে গেল দুটো শূন্য কাটতে। তাহলে আর আমার এটা কাটাকুটি করলে আমার উত্তর চলে আসছে। এইবার তুমি যদি দেখো এখানে কত বাদ যাবে, তাহলে তুমি দেখো এখানে কিন্তু 16,000 আছে আর এখানে আছে 2,000। তাহলে কত বাদ দিলে 16,000 হয়? 8 বাদ দিলে, 8 দুগুণী 16, এবং 8 নং 72 মিলছে না কিন্তু, তাই না? এখানে তাহলে কত দিয়ে কাটবে বলো তো? ও আচ্ছা, বেশি হয়ে যাবে না সেক্ষেত্রে? তাহলে 6 নং 54, এই যে 6 দিয়ে কেটে যাবে, 6 নং 54, 6 শূন্য শূন্য, 6 নং 54, তারপরে হলো 6 8 48, হ্যাঁ 6 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে 6% হয়ে গেল সুদের হার বার্ষিক। বুঝতে পেরেছো? তাহলে অপশান ডি হলো এক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার। চলে আসি পরের অঙ্কে। 15 দাগের অঙ্ক কি বলছে? যদি 2 বছরের জন্য বার্ষিক 6% হারে একটি টাকার উপর সরল সুদ 1800 টাকা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট বলেছে কিন্তু 1800 টাকা, আর কয় বছরের জন্য দেখে নাও ভালো করে, 2 বছরের জন্য। তাহলে একই সময়ের জন্য একই পরিমাণে চক্রবৃদ্ধি সুদ খুঁজুন, সিআই আমাকে খুঁজতে হবে। তাহলে একই হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে এটা বলে দিয়েছে। তাহলে তুমি বলবে দাদা তুমি তোমাকে শিখিয়েছো সরল সুদ মানে রসগোল্লা, আর চক্রবৃদ্ধি সুদ মানে রসগোল্লা তো আছেই, তার সাথে যে সুদের সুদগুলো এক্সট্রা পাবো মানে কালাকাদ, ল্যাংচা, এগুলোই হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদ মানে 2টো রসগোল্লা, 2 বছরের সরল সুদ মানে কি? 2টো রসগোল্লা। তাহলে দেখো 2 বছরের সরল সুদ বলেছে কত টাকা? 1800 টাকা। তাহলে আমি বলবো প্রথম বছরে 900, আর তারপরের বছরে আবার 900, 9 9 1800 হয়েছে। এইবার বলো যে চক্রবৃদ্ধি সুদ মানে প্রথম বছরের যে সুদটা তুমি পেয়েছিলে তার উপরে আরেকটা সুদের সুদ চাপলেই তো চক্রবৃদ্ধি সুদ চলে আসে, আর সেটা কত পার্সেন্ট হারে চাপবে? একই পার্সেন্ট, মানে হলো 6%। আর পার্সেন্ট ভাঙা মানে কি? 100 দিয়ে ভাগ মানে দুটো শূন্য কেটে যাচ্ছে, আর 6 নং কত হয়ে যাচ্ছে? কালাকাদের দাম 54 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমি বলবো চক্রবৃদ্ধি সুদ মানে 1800, 9 9 1800, আর এই 54, 1854, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ অপশান বি হয়ে গেল এখানে সঠিক অ্যান্সার। তার পরের অঙ্ক কি বলছে? 7 বছরে একটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দ্বিগুণ হয়ে যায়। টাকা কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায় যখন সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়। তাহলে ব্যাংকে 8 গুণ পরিমাণ পেতে, 8 গুণ, তাহলে যেটা দ্বিগুণ হচ্ছিল সেটা এখন কত গুণ চাই আমার? 8 গুণ পেতে চাই। তাহলে কত বছরের সময়ের প্রয়োজন? এই টাইপের অঙ্ক কিন্তু সরল সুদের জন্যও খুব গুরুত্বপূর্ণ। সরল সুদের প্রশ্নগুলো একটু আলাদাভাবে করতে হয়, আর চক্রবৃদ্ধিগুলো একটু আলাদাভাবে করতে হয়। চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমার প্রয়োজন হলো প্রিন্সিপাল আর অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্টকে নিয়ে কনসিডার করা। তাহলে চলো, প্রথমে বলছে যে একটা মূলধন মনে করো 1, সেটা কত গুণ হয়েছিল? দ্বিগুণ হয়েছিল, মানে আমি 2 লিখব। আর সেটা কত বছরে দ্বিগুণ হয়েছিল সেটাও লিখে নিই একটু এর মধ্যে। 7 বছরে হয়েছিল দ্বিগুণটা। তাহলে জিজ্ঞাসা করেছে তাহলে এটা কত বছরে? তাহলে এটা কত বছরে 8 গুণ হবে। তার মানে যেটা দ্বিগুণ ছিল সেটা হয়ে গেল কত?
8 গুণ। তার মানে এটা 2-এর পাওয়ারে আমি কত বলতে পারি, 2-এর পাওয়ারে 1 বলতে পারি, আর এটাকে আমি কত বলতে পারি, 2-এর পাওয়ারে 3 বলতে পারি। হ্যাঁ, পাওয়ারেই কনভার্ট করতে হবে কিন্তু। তার কারণ কি? তার কারণ হলো যেহেতু চক্রবৃদ্ধি সুদে বছর সংখ্যাটা পাওয়ারে যায়, তাই না? তাহলে যেটা 2-এর মাথায় 1 ছিল সেটা হয়ে গেল 2-এর মাথায় 3। তার মানে 3 গুণ বছর হয়েছে বলেই তো এইটা হয়েছে না? তাহলে পাওয়ারে 3 এসেছে মানে 1-এর জায়গায় পাওয়ারে কত এসেছে, 3। তার মানে আমি বলবো বছর সংখ্যাও 3 গুণ হবে। 3 গুণ হবে মানে 3 7 21 বছর। 21 বছর। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে এই ধরনের অঙ্ক আরও পরে আছে, চলো দেখে নেওয়া যাক তারপরে কি অঙ্ক আছে। 2 বছরের জন্য 1225 টাকার সুদ হলো 144 টাকা। যখন সুদ একটি নির্দিষ্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়, বার্ষিক সুদের হার খুঁজুন। সেই আবারও চক্রবৃদ্ধি সুদের অঙ্কে বার্ষিক সুদের হার চেয়ে বসলো কিন্তু। তাহলে আর বার্ষিক সুদের হার যখনই চেয়ে বসে তখনই তোমার টার্গেট কি, 1 বছরের গ্যাপে পরিণত করা। তাহলে 2 বছরের জন্য কিন্তু এখানে বলে দিয়েছিল, তাই না? তাহলে 1225 টাকা যেটা, 1225 টাকা যেটা, সেটা কত, এটা হলো প্রিন্সিপাল মনে করো। আর আমি তো বলেইছি সুদের হার যখনই বের করতে দেবে তাহলে ফার্স্ট স্টেপ আমার কি হবে, প্রিন্সিপাল অ্যামাউন্টের রেশিও, আর 2 নম্বর স্টেপ কি হবে, এই রেশিওটাকে 1 বছরে কনভার্ট করা। এই আমার মানে একদম ধরাবাঁধা নিয়ম। তাহলে তুমি বলো দাদা প্রিন্সিপাল 1225 টাকা আমি রেখেছিলাম, তাহলে এইটা অ্যামাউন্ট হিসাবে কত হবে, 144 টাকা এর সাথে অ্যাড হয়ে যাবে যেহেতু সুদ ওটা। তাহলে 4 5 আর 4 9, 4 আর 2 কত 6, আর 1 1369। আচ্ছা, এদের মধ্যে কি কাটাকুটি যায়? তুমি দেখছো 5 আর 2 7 8 9 10, না এদের মধ্যে তো কাটাকুটি যায় না। তাহলে এরা কাদের স্কোয়ার? কেন স্কোয়ার কেন আমি বলছি, যেহেতু 2 বছর, 2 বছর, তাই আমি বলছি যে এটা কারোর না কারোর স্কোয়ার হবে। তাহলে তুমি যদি একটু লক্ষ্য করো, এইটা 25, তো তার মানে লাস্টে 5-এর স্কোয়ার তো আসবেই, আর 12 মানে 3 3কে 9, 4 4 কিন্তু 16 পার করে যাচ্ছে, তাই না? তাহলে আমি 3 বলবো, তাই না? 35-এর স্কোয়ারই হবে 1225। যারা জানে না তাদের জন্য এই ট্রিক্সটা বললাম কিন্তু। হ্যাঁ, তাহলে এটা যদি 35 হয় তাহলে এইটা বলো নিশ্চয়ই 35-এর থেকে বেশি কিছু একটা হবে, এবং 3-এর বেশি হবে না, কেননা 4 হলেই কি হয়ে যায়, দেখো এটা 9 রয়েছে, তাহলে 7 7 49, 7 7 49-এর 9 মিলে গেল। আর এটা কিন্তু 3-এর বেশি হবে না, কেননা 4 করলে 4 4 16 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 37-এর স্কোয়ার এটা কনফার্ম আমার হবেই কিন্তু। হ্যাঁ, তাহলে 2 বছরের গ্যাপে আমি কি বললাম, 35-এর স্কোয়ার 37-এর স্কোয়ার। তাহলে এটা যদি 1 বছরে আনতে চাই তাহলে স্কোয়ার নিশ্চয়ই উঠে যাবে, মানে 35 টাকা রাখলে তুমি সুদে আসলে কত পাবে, 37 টাকা পাবে। তাহলে সুদ কত পেলে? তাহলে তুমি বলবে সুদ হলো দাদা 2 টাকা, 35 থেকে 37 হওয়া মানে 2 টাকা সুদ। আর এই সুদের হার এবার চেয়েছে, তাহলে আমি কি বলবো, 2 টাকা সুদ 35 টাকার উপর 100-এ কত, তাই না? 35 টাকা রেখেছিলাম, তার উপরেই তো 2 টাকা সুদ দিয়েছে। তাহলে 5 দিয়ে কাটি, 5 7 35, 5 দিয়ে কাটি 5 20 100, তাহলে 20 দুগুণি 40/7। তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 5 7 35, পড়ে থাকে 5/7%। তাহলে 5 পূর্ণ 5/7, মানে অপশান ডি হলো এক্ষেত্রে আমার সঠিক অ্যান্সার। চলে আসছি 18 দাগের প্রশ্নে। কি বলছে, চক্রবৃদ্ধি সুদের হারে কোনো হারে অর্থের পরিমাণ 3 বছরে এত গুণ হয়ে যায়। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি হিসাবে কোন হারে, তাহলে আবারও চেয়েছে হার, তাই তো সুদের হার চেয়েছে। তাহলে তুমি বলবে দাদা সে আবার আগের মতন, প্রিন্সিপাল মনে করো কত, 1 টাকা রেখেছিলাম, আর অ্যামাউন্টটা তোমার কত হয়ে গেছে, কত গুণ হয়ে গেছে, 3.375 গুণ হয়েছে, তাই তো? তাহলে এদের যদি এখন রেশিও তুমি নাও, 3.375 গুণ হয়েছে মানে 1 টাকা রেখেছি এত গুণ। তাহলে 1 ধরাটা এর জন্য বেশি সুবিধা, বুঝলে? 1 রাখলে যত গুণ হয়ে যায় সেটা লিখে দিলেই হয়ে যায়। তাহলে পয়েন্ট যদি তুলি, 3 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে আমি এখানে 3টে শূন্য এই পাশে লিখে দেবো, তাই না? তাহলে আমি এইবার এটা কত বছরে বলেছে, 3 বছরে।
3 বছরে বলেছে মানে আমাকে কিউব আকারে প্রকাশ করতে হবে। 3 বছর বলেছে মানে কি কিউব আকারে প্রকাশ করতে হবে। আর এই দিকের যে কিউব এটা তো একদম সহজেই বলে দিতে পারো, 10-এর কিউব, তাই না? 10-এর কিউব হলো 1000। আর 3375 কিন্তু 15-র কিউব। এটাও মুখস্থ রেখো, যারা এক্সাম দিতে যাচ্ছ কেন্দ্র বা রাজ্যের, তাদের কিন্তু 15-র কিউবটা জানা দরকার। তাহলে 3 বছরের ভিত্তিতে আমি বললাম পাওয়ারে কিন্তু আমার 3 ছিল, তাই না? পাওয়ারে কত ছিল? 3 ছিল। তাহলে এইটাকে যদি আমি 1 বছরে এখন লিখতে চাই, তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও যদি 1 বছরে লিখতে চাই, তাহলে কিউব উঠে যাবে। কিউব উঠে যাবে মানে 10 টাকা হয়ে যাবে কত? 15 টাকা। তাহলে তুমিই বলো যে সুদ কত? তুমি বলবে যে দাদা সুদ হলো 5 টাকা সুদ 10 টাকার উপরে 100-এ কত? এটাই আমার চেয়েছে। একটা শূন্য কেটে গেল, 5-10-এ 50% হয়ে গেছে। তাহলে 50% মানে অপশান এ হলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার। তার পরের অঙ্ক 19 দাগ। চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা যে কোনো পরিমাণ 2 বছরে নিজের 3.24 গুণ হয়ে যায়। তাহলে আবার চেয়েছে বার্ষিক সুদের হার বের করো। একই ধরনের অঙ্ক, জিডি 2024 এসেছে। তাহলে তুমি বলো দাদা আবার সে একই কথা লেখো, 1 রেখেছিলাম 3.24 হয়ে গেল। এগুলো প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমার কিন্তু একবারে, হ্যাঁ। তাহলে পি, আর এদিকে লিখবো অ্যামাউন্ট। তাহলে এই পয়েন্টটা যদি তুলতে চাই, তাহলে তুমি বলবে দাদা 2 ঘর আগে পয়েন্ট আছে, তাহলে 2টো শূন্য হবে। আর কত বছরের কথা বলেছে এখানে বলো? 2 বছরের কথা। তাহলে 2 বছরের কথা বলেছে মানে কি স্কোয়ার আকারে লিখবো। তাহলে বলো 10-এর স্কোয়ারই তো কি হয়? 100 হয়। আর 324 কার স্কোয়ার হয়? 18-র স্কোয়ার। 18-র স্কোয়ার 324। তাহলে এইটা হলো 2 বছরে হয়েছিল। তাহলে তুমি বলবে দাদা 1 বছরে কত হবে বলো দেখি? তুমি বলবে 1 বছর হবে স্কোয়ার উঠে যাবে, মানে 10 টাকা রাখলে 18 টাকা হবে সুদে আসলে। তাহলে সুদ কত? সুদ বলবে 8 টাকা সুদ 10 টাকার উপরে। 100-এ কত? এটাই তো সুদের হার, পার্সেন্টেজ চলে আসবে। 0 কেটে গেল, 8-10-এ 80%। ঠিক আছে, আগের অঙ্কটা জাস্ট একটা প্র্যাকটিস হয়ে গেল তোমার। অপশান এ হলো সঠিক অ্যান্সার। চলে আসছি 20 দাগের অঙ্ক। কি বলছে দেখো 20 দাগের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদে যখন বলছে বার্ষিক চক্রবৃদ্ধিতেই হবে রাখা অর্থের পরিমাণ 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে বের করুন যাতে পরিমাণটি নিজের 4 গুণ হয়ে যাবে। আমি বলেছিলাম কিন্তু এই অঙ্ক রিপিট হবে, তাই অত বেশি টেনশন নিতে বারণ করেছিলাম। যদি কারোর এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, এই যে 16 দাগের অঙ্কটা, তাহলে সে কিন্তু এখন এই অঙ্কে এসে বুঝে যাবে কীভাবে আরেকবার করা হলো। দেখো চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থের পরিমাণ 10 বছরে দ্বিগুণ হয়েছে। তাহলে তুমি বলবে প্রিন্সিপাল যদি আমি 1 রাখি সেটা দ্বিগুণ হয়েছে মানে 2 হয়ে গেছে অ্যামাউন্টটা। কত বছরে বলো? 10 বছরে। আর চেয়েছে 4 গুণ হবে। 4 গুণ মানে এই 2-এর জায়গায় সেটা কত হয়েছে? 2-এর স্কোয়ার মানেই তো 4 গুণ। 4 গুণ মানে কি? 4 গুণ মানে তো 2-এর স্কোয়ার। তাহলে যেটা পাওয়ারে 1 ছিল সেখানে পাওয়ারে এখন কত এনেছি? 2। তাহলে বছর সংখ্যা আমার কত গুণ হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে। আগের মতনই করে দিলাম। তাহলে 10 দুগুণই কত? 20 বছর। তাহলে 4 গুণ হতে কত সময় লাগবে? 20 বছর। তাহলে অপশান এ হলো সঠিক অ্যান্সার। তো তোমাদের আমি একটা অঙ্ক করতে দিই, তো দেখি যারা ভিডিওটা দেখেছে তারা এই উত্তরটা করতে পারে কি না। হ্যাঁ, এবং যার উত্তর ঠিক হবে তার পাশে তো হার্ট রিয়াক্ট দেবই আমি, আর তার সাথে যদি কারোরটা ভুল হয়ে যায় তাহলে আমি সঠিক উত্তরটা তোমাকে কমেন্টে জানিয়ে দেবো, ঠিক আছে? আমি বলছি কোনো একটা মূলধন মনে করো 5 বছরে 4 গুণ হয়। 4 গুণ হয়, ঠিক আছে? 5 বছরে 4 গুণ হয়। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে এটা কত বছরে 8 গুণ হবে? 8 গুণ হবে। কিসের অঙ্ক? চক্রবৃদ্ধি সুদে। এটা কিসে? চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্টে 8 গুণ হবে। 4 গুণেরটা 8 গুণ হবে কত বছরে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? 21 দাগের প্রশ্ন কি বলছে? চক্রবৃদ্ধি সুদের বার্ষিক কোন হারে বার্ষিক চক্রবৃদ্ধিকৃত অর্থ 4 বছরে কত বছরে? 4 বছরে নিজেই 625/256 গুণ হয়ে যাবে। আচ্ছা, 625/256 গুণ এই কথার মানে বুঝতে হবে। মানে তুমি 256 রেখেছিলে আর সেটা 625 হয়ে গেল অ্যামাউন্ট।
এই হলো কথা। তার মানে 625/256 কথার অর্থ হলো 256 রেখেছিলে, তার উপরে 625 হয়ে গেছে, এই হলো কথা। তাহলে তুমি বলবে যে সেই আবার কি চেয়েছে, সুদের হার চেয়েছে, তাহলে আমার টার্গেট কি 1 বছরে কনভার্ট করা। তাহলে আমি কি লিখবো বলো, প্রিন্সিপাল আমি লিখবো 256, আর সেটা অ্যামাউন্ট হয়েছে কত, অ্যামাউন্টটা হয়ে গেছে 625। 625 এটা কত বছরে বলেই দিয়েছে, 4 বছরে। তাহলে তুমি বলবে 4 বছরে যদি 256 টাকাটা অ্যাকচুয়ালি কার মাথায় 4 করলে 256 হয়, তুমি বলবে 4-এর মাথায় 4 করলে 256 হয়, আর 5-এর মাথায় 4 করলে 625, কেন 5 5 25, 5 25 125, আর 5 গুণে 125 করলে হয় 625। তাহলে এটা যদি 4 বছরের সাপেক্ষে হয়, তাহলে 1 বছরের সাপেক্ষে নিশ্চয়ই পাওয়ারটা উঠে যাবে। পাওয়ার উঠে যাবে মানে কি, 4 টাকা রাখলে 5 টাকা হয়ে যাবে। তাহলে তুমি বলো সুদ কত, সুদ বলবে হলো 1 টাকা। তাহলে সুদের হার আমার চেয়েছে, সুদের হার আমি কি বলবো, 1 টাকা সুদ 4 টাকার উপরে 100-এ কত, তাই তো, এটাই তো সুদের হার। তাহলে 4 দিয়ে কাটলে 4 25 100, 25%, 25% হলো আমার সুদ। ঠিক আছে, 22 দাগের অঙ্ক কি বলছে দেখে নি। চক্রবৃদ্ধি সুদের একটি নির্দিষ্ট হারে 4 বছরে যদি একটি মূলধন, একটি অর্থ নিজেই 1.5 গুণ হয়ে যায়, তাহলে কত বছরে একই সুদের হারে একই পরিমাণ অর্থ নিজেই 2.1-এর 4 গুণ হয়ে যাবে। খুব সুন্দর অঙ্কটা দিয়েছে। তাহলে 4 বছরে জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, এটা কত বছরে, 4 বছরে কত গুণ হয়েছে একটু দেখে নিই, 1.1-এর 2 গুণ হয়েছে, তাই তো। তাহলে কোনো একটা মূলধন মনে করো, সেটা 1 মনে করো, সেই 1 মূলধনটা কত গুণ হয়েছে 4 বছরে সেটা একটু লিখে রাখি। 4 বছরে হয়েছে 1.1-এর 2, এর মানে কত, 2 2 আর 1 3/2 গুণ। তাহলে আমি এখানে লিখে দিলাম 3/2 গুণ। আচ্ছা, লাস্টে জিজ্ঞাসা করেছে 2.1-এর 4, 2.1-এর 4 মানে 4 দুগুণে 8 আর 1-এ 9/4 গুণ হচ্ছে। তাহলে এটা কত বছরে জিজ্ঞাসা করেছে, 9/4 গুণ হবে। তাহলে তুমি বলবে দাদা এখানে তো ছিল 3/2, 3/2, আর এখানে এসেছে 9/4, এটা কি কারোর কোনো পাওয়ারে নিয়ে গেলে আসে? তুমি বলবে হ্যাঁ, 3/2-এর যদি স্কোয়ার করে দিই, আমি 3/2-এর যদি স্কোয়ার করে দিই, তাহলে 3 3 9, 2 2 4 হয়। তাহলে পাওয়ারে এলো কত, পাওয়ারে এলো তোমার 2। তাহলে আমি বছর সংখ্যাটাকেও কত গুণ বলবো, দ্বিগুণ বলবো। তার মানে 4 2 8 বছর হয়ে যাবে। তাহলে উত্তর কত হলো, 4 2 8 বছর, মানে অপশান এ হলো আমার এখানে সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাস হলো আমাদের এই পর্যন্তই। আরও একটি তোমার ক্লাস হবে এই চক্রবৃদ্ধি সুদের, যেখানে চক্রবৃদ্ধি সুদ পুরো চ্যাপ্টারে আমি শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে দেখো মাত্র 2টো ভিডিওতেই তুমি কিন্তু একটা করে চ্যাপ্টার পেয়ে যাচ্ছ। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে এই বইয়ের সলিউশন তোমাদের কেমন লাগছে। আর যদি কেউ এখনও পর্যন্ত এই বইটা না নিয়ে থাকো, অবশ্যই 9734419357 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে বইটা নিয়ে নেবে। এবং নিয়ে নিলে কী হবে, তোমার কিন্তু আর কোনো নোট খাতা করা লাগবে না। এই বইয়ের প্রতিটা অঙ্কের নিচে যে স্পেসটা রয়েছে সেখানে তুমি সমাধান করছো, আর এই অঙ্কগুলোই পরীক্ষার আগে একবার একটু রিভিশন দিয়ে বেরিয়ে যাও। দেখো তুমি 100% স্কোর করে আসবে, কিন্তু এত সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি বইটা সাজানো হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।